মদই নাকি শেষ করে দেয় পথ চলা, আর সেই জন্যই তো সুপ্রিম নির্দেশ যে জাতীয় রাজ্য সড়কের 500 মিটারের মধ্যে মদ নিষিদ্ধ। বিতর্কের জন্ম এখান থেকেই। এর ফলে কি সত্যি দুর্ঘটনা কমানো সম্ভব? কি মনে করছেন আপনারা? আমাদের ফোন করে জানান। যারা আপনাদের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে পরিচয়টা আগে করে দিই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রোড সেফটি এক্সপার্টও বলতে পারেন, যিনি বিভিন্ন আরটিও সামলেছেন দক্ষতার সঙ্গে দীর্ঘদিন, হাওড়া, আলিপুর এবং বারাসাত। সুনীল রায় আমার সঙ্গে রয়েছেন। এছাড়াও রয়েছেন মিস্ট্রাজ রেস্তোরাঁর মালিক রাজেশ মিশ্রা। দুজনের সঙ্গে কথা বলেন 22342424 39180087 এই দুটো নাম্বারে। শুরুতেই আপনাদের কোর্ট অর্ডার কি বলছে দেখাবো। পরিসংখ্যানে বলে দিচ্ছে অবস্থা কতটা ভয়াবহ। পথ দুর্ঘটনা রুখতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায় বলা হয়েছে জাতীয় রাজ্য সড়কের 500 মিটারের মধ্যে মদ বিক্রি করা যাবে না। 20,000-এর কম জনসংখ্যা হলে এই সীমা থাকবে 220 মিটার। 1 এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর করতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কোথাও কোথাও লুকিয়ে চুরিয়ে এখনো বিক্রি বার্তা চললেও শীর্ষ আদালতের রায়ের পর হাইওয়ের ধারে মদের দোকানের ঝাঁপ বন্ধ হতে শুরু করেছে। সুপ্রিম কোর্টের রায়ে এ রাজ্যে 2140টি মদের দোকানের ওপর কোপ পড়ছে। এইসব দোকানগুলিতে কাজ করেন প্রায় 10,000 মানুষ। হাইওয়ের ধারে মদ বিক্রি বন্ধ হলে প্রায় 1,000 কোটি টাকার রাজস্ব হারাতে পারে সরকার। দোকান পুরোপুরি বন্ধ হয়ে গেছে, সংসার চালাবো কি করে? সরকারের নিয়ম হচ্ছে 1000 ফুটের মধ্যে স্কুল কলেজ মন্দির মসজিদ থাকবে না, আর সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে জাতীয় সড়ক রাজ্য সড়ক থেকে 500 মিটার দূরে গিয়ে করতে হবে। এই হচ্ছে দুটো নিয়ম। এখন 500 মিটার দূরে যেতে গেলে 1000 ফুটের এই নিয়মটা থাকলে আমাদের ক্ষেত্রে দোকান পাওয়া মুশকিল হবে। এখন তো দেখছি যে আমার তখন না খেয়ে মরতে হবে। মদ বিক্রেতারা সমস্যা নিয়ে সরব হলেও গত ডিসেম্বরের রায়দানের সময় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় মদের চেয়ে জীবনের মূল্য বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টও বলছে ভারতে প্রতি 10টি পথ দুর্ঘটনার ক্ষেত্রে 4টিতে দেখা যায় চালক মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন। আমার মনে হয় ভালোই হবে এগুলো সব। হয়তো ধর মদ নিয়ে বেরোচ্ছে, আনন্দে বেরোতে গিয়ে মদ নিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। এই বারের কারণেই দুর্ঘটনা হচ্ছে, এটা আমার মতে ঠিক কতটা ঠিক আমি জানি না। পথ দুর্ঘটনার সংখ্যা বেশি দেশের এমন 10টি শহরের মধ্যে মদ নিষিদ্ধ হওয়া রাজ্যগুলি নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ছাড়াও রাস্তার অবস্থা, যানবাহনের সংখ্যা, আবহাওয়াজনিত কারণে দুর্ঘটনা ঘটে, আর সেই সংখ্যা নেহাত কম নয়। সুপ্রিম কোর্টের রায় খুলে দিয়েছে তর্কের নতুন পরিসর। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমি সুনীল বাবুর কাছে আসবো। আপনার কি মনে হয় এই সিদ্ধান্তটা উপযুক্ত? সত্যি এতে দুর্ঘটনা কমবে? অ্যাকচুয়ালি মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিষিদ্ধ। তো সেক্ষেত্রে কিছুটা কমবে, আশা করা যায় কিছুটা কমবে। কারণ মদ্যপ অবস্থাতে গাড়ি চালানো তো ঠিক না, তখন তার গাড়ির কন্ট্রোলও ঠিকমতো থাকে না, সেই জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে। এটাও তো ঠিক যে দুর্ঘটনার কারণ একমাত্র মদ্যপান হতে পারে না, প্রতি দুর্ঘটনাই মদ্যপানের জন্য হচ্ছে এরকম তো না। অ্যাকচুয়ালি ড্রাইভারের জন্য অ্যাক্সিডেন্টের দুটো কারণে হয়, এক মেকানিক্যাল ফেলিওর অ্যান্ড হিউম্যান ফেলিওর। তো মেকানিক্যাল ফেলিওর সে পার্সেন্টেজটা কম, 2 or 3%। আর হিউম্যান ফেলিওর বলতে ড্রাইভার বোঝায়, পাবলিক বোঝায়, পথচারী যা আছে এরাও বোঝায় আর কি। অ্যাকচুয়ালি পথচারীদের জন্য তো অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, কানে মোবাইল দিয়ে রাস্তা পার হয়ে চলে যাচ্ছে, অসতর্ক অবস্থায় গাড়ি পার, তারা ট্রাফিক সাইন মানছেন না, হ্যাঁ, যে কোনো ভাবে চলে যাচ্ছে। তাদেরকে বাঁচাতে গিয়ে হাইওয়ের ধারে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম তো আকচার হয়। আকচার হচ্ছে। তারপর আমার যেটা সবচেয়ে মনে হয় ড্রাইভারকে এডুকেট করা দরকার, যে এই যে প্রকৃত ড্রাইভার সেটাকে তৈরি করা দরকার। তা না হলে এসব করে কিছুটা হবে কিনা আমার সন্দেহ। কারণ ড্রাইভার যদি প্রকৃত তৈরি না হয়, কারণ রাস্তায় আমরা যে কোনো অ্যাক্সিডেন্ট দেখলাম, যত বড় বড় অ্যাক্সিডেন্ট দেখেছি, কারিকা প্রসাদ মারা গেছে, মারাত্মক কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই ক্ষেত্রে যে ড্রাইভার ছিলেন, সেই ড্রাইভারের বয়স কত ছিল বা ড্রাইভার দক্ষ ছিল কিনা, সেটাও তো বিতর্কের অবকাশ থাকে। আমি রাজেশ বাবুর কাছে জানতে চাইবো, কতটা আপসেটিং নিউজটা? খুব আপসেটিং। অনেক লোক কাজবিহীন হয়ে যাবে। পুরো দেশে যদি দেখেন 10 লাখ পরিবার এতে আনএমপ্লয়েড হয়ে যাবে, কাল থেকে হয়ে গেছে। তার ইম্প্যাক্ট হবে 10 জন ডিপেন্ডেন্ট আছে এক পরিবার, একজনের উপরে 1 কোটি লোক একটা জাজমেন্টে আনএমপ্লয়েড হয়ে গেল। আর কত প্রাণ যে বাঁচতে পারে? প্রাণ 1,20,000 অ্যাক্সিডেন্ট ফিগার তো দেওয়া আছে জাজমেন্টে। একটা প্রাণও কেন যাবে রাজেশ বাবু? যদি মদ্যপানের কারণে একটাও অ্যাক্সিডেন্ট হয়, একজনেরও মৃত্যু হয়, সেটাও তো কাঙ্ক্ষিত নয়। ড্রাই স্টেট আছে গুজরাট, ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে না। বিহার ড্রাই হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে না। যদি আপনি দেখিয়ে দেন অ্যাক্সিডেন্ট নেই,
তো আমি এই লজিকটা আচ্ছা, আমি এখানে একটা তথ্য আমাদের দর্শকদের সামনে অবশ্যই আনতে চাইবো। এই অনুষ্ঠান করার আগে আমরা খোঁজ খবর নিচ্ছিলাম, সত্যি ড্রাই স্টেটগুলোতে কি অবস্থা। যে রিপোর্ট, যে পরিসংখ্যান বেরিয়েছে, সব থেকে বেশি দুর্ঘটনা হয়, পথ দুর্ঘটনার মৃত্যু, তার মধ্যে প্রথম সারির যে শহরগুলো রয়েছে, দিল্লি রয়েছে, ব্যাঙ্গালোর রয়েছে, আমাদের কলকাতার একটু নিচের দিকে হলেও রয়েছে, সেখানে কিন্তু কোথাও গুজরাটের স্থান নেই, বিহারের জায়গা নেই, গুজরাটের কোনো শহর নেই, বিহারের শহর নেই, কেরলে ইভেন অল্প অল্প করে মদটাকে তুলে নেওয়া হচ্ছে, কেরলের কোনো শহর নেই, নাগাল্যান্ডে মদ ব্যান, সেখানকার কোনো শহর নেই। এটা তো পরিসংখ্যান বলছে, হচ্ছে না এটা বলছি না, কিন্তু পরিসংখ্যানের দিক থেকে এগুলো নেই। আমার কাছে স্ট্যাটিস্টিক্স নেই, আমি কিছু বলতে আমরা পারছি একটু না। আগে মানে রীতিমতো স্টাডি করলাম যে সত্যি এটা কি অবস্থা। সুপ্রিম কোর্টের জাজমেন্টে লেখা আছে গুজরাট ড্রাই স্টেট আছে, কিন্তু ওখানে ওভার স্পিডিং দিয়ে লোক মারা যাচ্ছে, এটা জাজমেন্টে মেনশনড আছে। তো ওখানে লোক মারা যাচ্ছে, এই কথাটা তোলা হয়েছে। তার মানে অনেক কম, সংখ্যাটা অনেক কম। এটা ডিবেটেবল ইস্যু, এটা ডিবেটেবল শহরের তুলনায়। এবার আপনাকে কম্পারেটিভলি দেখতে হবে, আপনি স্টেট এক্সচেকারের আয়টা কম করে দিলেন যাতে সরকারি লোকরা চাকরি তনখা পায়, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি কম হয়ে যাবে, ওখান থেকে রেভিনিউ আসে। একটা অ্যাক্সিডেন্টের যেটা 1,20,000-এর মধ্যে 10-20% এই অ্যালকোহল দিয়ে মারা যাচ্ছে, আপনি ওর উপরে একটা এরকম জাজমেন্ট করলেন। এটা তো এক্সাইজ পলিসি দিয়ে কন্ট্রোল হতো। এই কেসটা উঠলো কেন? একজনের পা কাটা গেছিল, ন্যাশনাল হাইওয়ে পলিসি হচ্ছে, ওর রায় দেওয়া হলো। প্রদেশে আমরা তাকেও দেখাবো, শুধু পা কাটা যায়নি, তার প্রায় গোটা শরীরটাই এখন হুইলচেয়ার নির্ভর। অনেক কেস আছে এরকম, অনেক কেস আছে। আপনি এর জন্য 1 কোটি মানুষকে আনএমপ্লয়েড করে দিতে পারেন না। মানে আপনার রেগুলেটরি স্বার্থ আগে না, না সেন্টিমেন্ট আগে। আমরা এই নিয়ে আলোচনায় আসবো। রাজেশ বাবু, আমি আসবো আপনার কাছে। ফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। আমি বিশ্বজিৎ দেবুত্ত পারবেন, বলুন। আচ্ছা, এই সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, এটাকে আমি স্বাগত জানাই। তার সাথে সাথে আরেকটু বলতে চাইছি যে ড্রাইভিং লাইসেন্স যাদেরকে দেওয়া হয় আন্ডার 18, প্রচুর ভারতবর্ষে এরকম লাইসেন্স দেওয়া হয়, সেটাকে একটু কড়াকড়ি করা দরকার। নিশ্চয়ই। এখানে এক্স আরটিও রয়েছেন আমাদের সঙ্গে, আমরা এর উত্তর নেব তার কাছে। অনেক ধন্যবাদ। আর কে আছেন? হ্যালো, আপনি একটু জোরে করবেন প্লিজ, বলবেন একটু জোরে। বলুন, প্রশ্নটা বলুন। বলছিলাম যে এই কাউন্টারগুলি তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এর বিকল্প যে বাংলা বা চুল্লু, গাঁজা, হিরোইন, এর প্রতি তো মানুষ মানে নেশাগ্রস্ত, আরো নেশাগ্রস্ত হবে না তো? এটাই বলতে চাই। আসলে এখানে জাতীয় এবং রাজ্য সড়কের ধারে যতগুলো অফশপ রয়েছে, লিকারের দোকান রয়েছে, তাই নিয়েই জাজমেন্ট এবং কথাবার্তা। আসলে আপনি যা মেনশন করছেন সেগুলো তো জাতীয় সড়কের ধারে খুব একটা দেখা যায় না। অনেক ধন্যবাদ। আপনি এডুকেট করার কথা বলছিলেন ড্রাইভারদের, এরকমই আনঅথরাইজড লাইসেন্স দেওয়া হয় অনেককে। না, আনঅথরাইজড এটাই অভিযোগ। না, অভিযোগ থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আনঅথরাইজড লাইসেন্স তো দেওয়া হয় না, কারণ তাদের লাইসেন্স দেওয়ার সময় তাদের বার্থ সার্টিফিকেট চাওয়া হয়, তাদের এইজ প্রুফ চাওয়া হয়। সে তো বটেই, নিয়ম অনেক কিছু রয়েছে, কিন্তু সবসময় করে দেওয়া হয়। এখন ব্যাপার হচ্ছে করে দেওয়া হয়। অনেক সময় অনেক গ্রামের ছেলে থাকে, তাদের কিছুই নেই, তারা হয়তো অনেক সময় এভিডেভিট দিয়েও করেন, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মোটর ভেহিকলসে যেটা করা হয় সেটা কিন্তু স্ট্রিক্টলি দেখা হয় যে কাগজপত্রগুলো ঠিক আছে কিনা এবং তার এইজ ঠিক আছে কিনা, এবং সেইটাকে কম্পিউটারাইজ করে এখন তো সেইভাবে লাইসেন্স হচ্ছে। সুতরাং এটা এখন ঠিক নয়। অভিযোগ এসেছে, আর অস্বীকার না করে আপনার কোনো উপায়ও নেই। আমি রাজেশ বাবুর কাছে জানবো, এটা তো সত্যি অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা বড় অংশের মানুষ যারা এই জাতীয় সড়কের ধারে মূলত মদের দোকান চালিয়ে রুটি যারা আর্ন করেন, এবং মদ আছে বলে সেখানে ভিড় হয়। মদটা যে মুহূর্তে অফ হবে, শুধু খাবার খেতে সেই দোকানগুলো তো মাছি দাঁড়াবে তারা বসে বসে, কেউ আসবে না। তো এবার আপনারা কি কোনো ভাবনা চিন্তা, মানে কি করতে পারেন আপনারা? 500 মিটারের মধ্যে তো আর কিছু করা সম্ভব নয়। আমাদের কিছু করার নেই। জাজমেন্টটা আছে, এটা ওতে মেনশন করা আছে 19(1)G অফ দি কনস্টিটিউশন। আমাদের কোনো রাইটই নেই বিজনেস করার। মদের রাইটটা স্টেট গভর্নমেন্টের, আমাদের কাছে কোনো রাইট টু ডু বিজনেস নেই। তো আমরা কি করব? যা সুপ্রিম কোর্ট বলেছে মানতে হবে। এবার গভর্নমেন্ট কি করতে পারে এখানে, যদি চায় ও ডিনোটিফাই করে দিতে পারে কিছু স্টেট হাইওয়েজকে। স্টেট গভর্নমেন্ট কিছু স্টেট হাইওয়েজকে ডিনোটিফাই করে মিউনিসিপ্যাল রুট করে দিতে পারে, যেটা হয়েছে ক্যালকাটাতে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস হয়েছে, ভিআইপি রোড হয়েছে। ওটা তো জাতীয় সড়ক 12 ছিল একটা সময়। হ্যাঁ, ওটা ডিনোটিফাই হয়েছে। আমার কথা হচ্ছে 5 স্টার হোটেল, 4 স্টার হোটেল, 3 স্টার হোটেল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ট্যুরিজম ডিপার্টমেন্ট গাইডলাইন আছে। আপনি খুললেই মদের লাইসেন্স পাবেন। এখানে সব লাইসেন্সই বন্ধ হয়ে যাবে। এ কি
পুরো ট্যুরিজম পলিসি ফেল হয়ে গেল ন্যাশনাল হাইওয়ে পলিসিতে। না আপনি বলছেন মদ ছাড়া ট্যুরিজমকে দাঁড় করানো খুব মুশকিল। ইম্পসিবল, মুশকিল না, ইম্পসিবল। কিন্তু কোথাও এটার মানে অনেকে এটার মধ্যে নৈতিকতা খুঁজবেন, অনেকে মনে করবেন না সত্যিই তো এটা তো কোনো উপায় হতে পারে না, ট্যুরিজমকে প্রমোট করা মানে অ্যালকোহল প্রমোট করা, এটা কি করে বাস্তব হয়? দেখুন হসপিটালিটি ইন্ডাস্ট্রির সব। আমি আবার আসবো রাজেশ বাবু, ফোনে কেউ রয়েছেন, একটু শুনে নি, বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, টিভিটা মিউট করে টেলিফোনে কথা বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে আপনি প্লিজ আবার ট্রাই করুন। আর কে আছেন? আমি সোমনাথ ঘোষ বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, গভর্নমেন্ট এই যে নিয়মটা করেছে, যে এটা গভর্নমেন্ট করেনি, এই নিয়মটা সুপ্রিম কোর্টের অর্ডার করেছে, অর্ডার। কিন্তু এতে শুধু বড় রাস্তার ওপরে যদি মদের দোকান না থাকে তাহলে কি অ্যাক্সিডেন্ট হবে না? যারা মদ খায় তারা তো অন্য জায়গা থেকে কিনে গাড়িতে নিয়ে ওঠে, এতে হতে পারে যে সাময়িকভাবে একটুখানি অ্যাট্রাকশনটা কমতে পারে। কিন্তু আমার বক্তব্য, যেখানে রাস্তায় চেক, হাইওয়ে পেট্রোল, এগুলো আমরা কোথায় দেখি? আমরা এখান থেকে কলকাতায় যাই রেগুলারলি হাইওয়েতে, কোনো হাইওয়ে পেট্রোল বা কিছু দেখি না। গত বছরে আমি কানাডায় গেছিলাম, সেখানে একজন কেউ স্পিড আপ করলে সঙ্গে সঙ্গে একটু পরে দেখা গেল ধরা পড়ে গেছে। ঠিকই, এখানে তার কি কোনো গভর্নমেন্ট ব্যবস্থা করে? ঠিকই, অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার সুনীল বাবু। হ্যাঁ তো সত্যি এখন রাস্তায় আমরা ব্রিথ অ্যানালাইজার নিয়ে আমরা দেখছি, সেটা রিসেন্টলি এক সপ্তাহ আগে সুরজিৎ কর পুরকায়স্থ ঘোষণা করেছেন, তার ইমপ্লিমেন্টেশন তো কতদূর আমরা কেউ জানি না। আগে ঠিক আর ব্রিথ অ্যানালাইজার কি কলকাতার রাস্তায় নেই? তাও কি কলকাতায় মদ্যপ হয়ে গাড়ি চলে না রাতে? রাস্তা তো চলছি, এখন তো পুলিশ আছে, কিন্তু তা বলে কি চুরি কমেছে? চুরি তো চলছি। তাহলে এর অর্থটা কি? নিয়ম তৈরি হবে, নিয়ম ভাঙবে, এবং সেটাও সকলেই জানেন, ওপেন সিক্রেট। তাহলে রাজেশ বাবু আপনারা কতটা ভয় পাচ্ছেন এসব শোনার পর? রেগুলেশনটা ঠিক করতে হবে। এই পলিসি করে করে একদিকে বলছে ইন্ডিয়াকে ডেভেলপ করতে হবে, ডিজিটাইজেশন, ডেভেলপমেন্ট করো, ট্যুরিজম নিয়ে এসো, ই ভিসা করো, সবকিছু করো, মদ নেই। কেরালা কি হলো? উইদাউট মদ ট্যুরিজম চলবে না। আর ট্যুরিজম মানে বার এন্ড রেস্টুরেন্ট একটা ইম্পর্টেন্ট। কিন্তু কেরালা ওই অ্যাটেম্পটা নিয়েছে, ধাপে ধাপে মদটাকে ওখান থেকে তুলে নেওয়ার একটা চেষ্টা কিন্তু শুরু হয়েছে কেরালায়। শুনুন, আপনার পাশে স্টেট আছে বিহার, মদ তোলা হয়েছে, ওখানে জানেন কি হয়েছে? ছেলেরা ড্রাগস খাচ্ছে, জানেন এটা? এটাকে দেখুন না, তার মানে আরো বাজে নেশায় যাতে না যায়, তার থেকে একটু কম নেশায় যাক, আপনি এটা বলছেন। আর রেগুলেটেড মানে আপনি নিশ্চয়ই বাণিজ্যিক দিকটা ভাববেন, কিন্তু একটা তো নৈতিকতা এবং সামাজিক দিকও রয়েছে। আমার বলতে দিন, পুরো জিনিসটা না বললে লোকরা বুঝবে না। মদ যত বিক্রি করার আছে ওর আইন করা আছে, এক্সাইজ অ্যাক্ট প্রত্যেক স্টেটে। আমরা ওই রেগুলেশনের বিয়ন্ড যেতে পারি না, আমাদের হাত বাঁধা। এবার মদ বন্ধ করলেন তো ওরা করবে কি? যারা খায় ওরা অল্টারনেট মিডিয়াতে যাবে। পাঞ্জাবতে কি হলো? উড়তা পাঞ্জাব বই বেরিয়ে গেল, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল ড্রাগসের জন্য। বিহারে কি হচ্ছে? মদটা বন্ধ হলো, মাফিয়া তো ব্ল্যাক মার্কেটিং করছে, ডাবল রেটে পাওয়া যাচ্ছে। মানে আপনি কি বলছেন তাহলে, যে ড্রাগ এবার ছেড়ে যাবে? ড্রাগটাকে ছেড়ে গেছে অলরেডি, চাপিয়ে রাখতে মদটাকে সামনে রাখা খুব জরুরি। আপনি সমর্থন করেন সুনীল বাবু এই বক্তব্য? মদকে সমর্থন করি না। না, এই যুক্তিটা যে মদ বন্ধ করে দিলে কি হবে, লোকে ড্রাগ খাবে, এটা আপনার কি মনে হয়? সমর্থন করে, এটা তো সমর্থন করা যায় না। মানে রাজেশ বাবু একেবারেই বাণিজ্যিক দিক থেকে ভাবছেন, তার বাইরে আপনি আর কিছু দেখছেনই না। ফোনে কেউ রয়েছেন রাজেশ বাবু, শুনি তারা কি ভাবছেন, বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ, সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে পিউ ম্যাডাম, হ্যাঁ বলুন। তো এটা যে সামাজিক অবক্ষয়ের দিকে যাচ্ছিল, আমাদের সামাজিক অবক্ষয় থেকে কিছুটা বাঁচাবে। ছোট ছোট ছেলে মেয়েরা, স্কুলের ছাত্রছাত্রীরা যে হারে পড়তে এসে ব্যাগের ভিতর করে মদ কিনে নিয়ে চলে যাচ্ছিল, চোখে না দেখলে বোঝা যায় না। আমরা অভিভাবকরা খুব মানে একদম ভয়ে ভীত হয়ে রয়েছি যে কি হয়, এই যে ইতিউতি মদের দোকান আর বার গজিয়ে উঠেছে, সর্বনাশ ডেকে আনছে আমাদের রাজ্যে। অনেক ধন্যবাদ। বাবা মা হিসেবে আপনার দুশ্চিন্তা আপনি প্রকাশ করলেন। আর কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার, আমি রোহিত মুখার্জি বলছিলাম। বলুন। মোটামুটি আমাদের দেখতে গেলে শুধুমাত্র হাইওয়ের পাশেই যে শুধু মদের দোকান ক্ষতি করছে তা নয়, বিভিন্ন জায়গায় এমন ভাবে মদের দোকান গড়ে উঠেছে, সবাই মদ গাড়িতে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর হাইওয়ে এখন একটা আড্ডা স্থলও দাঁড়িয়ে গেছে। তো সেখানে 500 মিটার 1000 মিটারটা বড় কথা নয়, পুরোটা তোলাই বড় কথা। কারণ তো মানুষই মারা যায়, তাহলে বিজনেসটা কারা করবে? অনেক ধন্যবাদ। আমি শিওর রাজেশ বাবুর বিপি বেড়ে গিয়েছে এসব শুনে।